প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম রাত ১০টায় আমরা বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা এক নক্ষত্র সালমান শাহের মৃত্যুদিন উপলক্ষে তার ২৯ বছর পূর্ণ হলো। সেদিন উপলক্ষে আমরা একটা লাইভ অনুষ্ঠান করব। সেখানে তার মা নীলা চৌধুরী উপস্থিত থাকবেন। আমাদের সাথে তিনি উপস্থিত আছেন। আমাদের যেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি আমাদের কারিগরি কারণে আমরা যুক্ত হতে পারছিলাম না। সেই কারণে কিছুক্ষণ দেরি হলো। এজন্য আগেই দুঃখিত। যাই হোক আলোচনায় যাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ যারা আমার খুব ছোটবেলায় আমি দেখেছি যে সালমান শাহের যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনো পর্যন্ত মাঝে মধ্যে শুনি। এই বাংলাদেশের চলচ্চিত্রের আমি মনে করি যে সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল। সালমান শাহ মারা যাওয়ার পর তার যেই অভাব সেটা আর কখনোই বাংলাদেশের চলচ্চিত্র পূরণ করতে পারেনি। সেই শূন্যস্থান পূরণ করেছে বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকে চলচ্চিত্র ধসে পড়েছে। সেই চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আগ্রাসন এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই। তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ বিনোদন হিসেবে নেয়। যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর ২৯ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি। আমরা দেখছি যে একেকবার একেক ধরনের কথা বলা হচ্ছে। কিছুদিন আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন। তার কিছুক্ষণ পরেই আবার তিনি বলেছেন তিনি অসুস্থ, তাকে ওষুধ খেতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়। আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি। তার অর্ধউলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী, তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও। তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয় নাই। তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয় নাই। আমিন মোহাম্মদ ভাই তাকে আইনের আওতায় নেওয়া হয়নি। না এনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে। তো আমরা তার অনেক কিছুই জানি। কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের, সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি দেয় কিনা। নীলা চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা, খালাম্মা কেমন আছেন বলেন? বাবা, হ্যাঁ আছি, ভালো আছি, বেঁচে আছি। বেঁচে আছি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। সালমান শাহের যে বিচারের জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ ২৯ বছর, এই ১৫ বছর একটা স্বৈরাচার সরকার ছিল, সেখানে পিবিআই, মনোজ কুমারের যে পিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতেই দেখেছি। সালমান শাহের এখানেও ব্যতিক্রম হবার কথা নয়। এখন নতুন আরেকটা সরকার এসেছে। এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা? আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা মনে হয় ২টা ডেট গেছে, তো আমি ছিলাম না। প্লাস এখনো দেশের পরিস্থিতি তো অ্যাকচুয়ালি ততই হচ্ছে, ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই। এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো, কোর্টের নেক্সট ২৩ তারিখ মনে একটা ডেট আছে। আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে, কোর্টের বা অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারি নাই। তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে আর কি করা যায়। মোট কথায় আমাদের মামলাটা ওরা বাজেয়াপ্ত করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আমি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম। ম্যাজিস্ট্রেট বললেন যে ২ দিন আগে আসলে মামলাটা নষ্ট হতো না। আমি বললাম মানে কি, আমি তো বুঝলাম না, মানে এটার মানে কি? বলে আমাদেরকে পুলিশ বলল যে আপনারা উৎসাহী না, আপনারা কোর্টে আসছেন না। তা আমি বললাম কোর্টে আসছি না মানে কি, আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি, কোনো চিঠি আমরা পাইনি। ওগুলো আসলে ওরা গায়েব করে দিয়ে তারপর লাইট টাইম খেয়ে শেষ করে দিয়েছিল। তারপরে আমি আবার আপিল করলাম কোর্টে, নারাজি জানালাম এবং কোর্ট গ্রহণ করে নিয়েছে। তারা চেষ্টা করেছিল যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায়। এত কয়েকবার নাকি হলে আর হয় না, কিন্তু আমি জানি এটা আইনসঙ্গত যে আমি পাবো, কোন কোর্ট রিসিভ করেছে, এটি আমার জন্য শুভ সংবাদ। বলেন। আচ্ছা, ইদানিং আমরা একটা নতুন
জিনিস দেখছি, সেটা হচ্ছে যে সালমান শাহের যে স্ত্রীর কথা, ডাইনি যেটা, যাকে নিয়ে আপনি শুরু থেকেই কথা বলেছেন, যদিও আপনি খুব আহ, কি বলবো, যে অ্যাটাকিং মুডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেন না, কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন, সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি। তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে সে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে, অথচ এই পর্যন্ত 4-5 জনের সাথে তার পয়সাওয়ালা লোকজন পেলেই সেখানে যে হামলে পড়ে বিয়ে করছেন, টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন। তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন? আলহামদুলিল্লাহ, এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুবহান আল্লাহ, সব জানেন। এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না, আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি। তারপরে ইলিয়াস আছে, আকমল আছে, কামরান আছে, সুবল আছে, অনেকে আছে, হিন্দু মুসলমান সব জাতি সালমান শাহ ভক্ত। তারা কেউ না কেউ করবে এটা, আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে। আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে, সেদিনও বলছে যে সালমান শাহর ভাই শাহরানের নামে মানহানির মামলা করছে। কি মানহানির মামলা? এগুলো তো বাজে জিনিস, কোর্টও জানে। তো একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই। আমার আর কোর্ট তো, আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে। তো শাহরান নাকি ভয় পেয়ে যাচ্ছে না, কিন্তু শাহরানকে আমি এখন তো এইসব কাজে লাগার দরকার নাই, আমি জীবিত আছি, তারও সংসার আছে, তার জীবন জীবিকা আছে, নামাজ কালাম আছে, আমরা তো মুসলমান। সে উত্তেজিত হওয়ার কারণ, এখন সে জানে পিবিআই কে তারা বশ করেছে। পিবিআই পুরো একটা গ্রুপ, এই যে বললে তারা আওয়ামী লীগ, আওয়ামী পুরো গ্রুপ। এদের কাছে আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা, তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয়। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম করলাম, দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে। তো শেখর আমাকে, যে শেখর অনেক ছোট মানুষ, আমি দেখলাম যে ওরা একটা পুরো বেষ্টনী তৈরি করে রাখছে। আর সামিরার বাবা ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ ওরা। তো সে তখন অনেক প্রভাবশালী লোক, খালি বলতো নেত্রীকে দিয়ে দেখাই দিব না, নেত্রীকে দিয়ে ওই করবো না। তো পলিটিক্স করছি আমরা, আর সে আমাকে নেত্রী দেখালো। আমি তো নেত্রীর কাছে চাই নাই, আমি আল্লাহর কাছেই চেয়েছি। ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া, আমি আল্লাহর কাছে বিচার চাইছি, ওনার কাছে চাওয়ার কথা না। কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে, বাদী হিসাবে সরকারকে আমার জানাতে হয়। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। শেখরের ওখানে কতবার যে আমি গেলাম, যে শেখর আমার বাসায় আসতো, ছোট মানুষ, একটা ছোট্ট পদে ছিল, সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল। তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায়, আমাকে চিনলো না, আমার সঙ্গে দেখা করলো না। আমি বুঝে নিলাম এটা একটা বিরাট ষড়যন্ত্র, আমাকে ঢুকতে দিবে না। এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ক্ষান্ত হলাম না। আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে যাব ঠিক করলাম। একা তো আমি যাব না। তো সেখানে আমার আরো 10-12 জন কর্মী টর্মী অনেক ছিল। সন্ধ্যা 6টার থেকে রাত্রে 1:30টা বেজে গেল, আমার ব্যাগটা আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না, গেটে রেখে দিল। 1:30টার দিকে ও, তখন আমি খুব আত্মসম্মানে লাগতেছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে, আমি তো যাইনি কোনোদিন, তাও গেলাম। আচ্ছা, ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম, না হলেও 25 জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে। কামাল সাহেব উঠলেন, ওনা বললেন ওনা একজন মহিলা গেছে, গেলে তো মানুষ ওরকম সম্মান দেখায়। যাই হোক, আমার সাথে যে গেছে সে বলল যে আন্টি আসছেন আপনার সঙ্গে কথা বলতে। তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সবকিছু বললাম, আমার ছেলের 2টা ফটো দিলাম, আগের মামলার কথা বললাম যে আপনি পিবিআই তে আমার মামলাটা দেওয়া হয়েছে, আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই। উনি আমাকে বললেন, তখন 21 না 22 বছর হয়ে গেছে, এই মামলা তো শেষ, আপনি এটা নিয়ে এত ভুগতেছেন কেন? তখন আমি বললাম যে কামাল সাহেব, আমি বলছি কিন্তু এই কথাগুলো, আপনি বয়সেও ছোট, অ্যাকচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট। সেই হিসাবে আমি দাবি করে বলছি, দোয়া করছি, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো খালি নির্দেশ দিবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এখন 40 বছরের পুরানা মামলাও তো চলে, কোর্টে চলতেছে, আমার মামলার তো সুরাহা হয়নি, এখন 21 বছর হলে ফেলে দিবেন ওটা? তো বলে আমি উঠলাম, উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা পিবিআই এর হাতে আছে তদন্তে, প্লিজ আপনি একটু দেখবেন। বলে আমি কিছু ছবি টবি ওনাকে দিয়ে চলে আসলাম। তারপরে তো মামলা চলতেই থাকলো, এইভাবে কোর্টে যায়, কোর্টে আসে, ইয়ে করে। এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি, মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে, যেন কথা বলতে চায় না।
তারপরে এদিক ওদিক নানান কথা বলে, ওদিক অন্য লোক দিয়ে টাকা চায়। আমার আয়ু যে ছিল সে বারবার টাকা চাইতো। আমি বলতাম আমি টাকা দিব কেন, আর টাকা আমি কোথায় পাবো? আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিব? আমার ছেলে খুন হয়েছে, তোমরা বিচার করো, তুমি একজন আইও, তুমি কেন টাকা পয়সা চাও? আরো বিভিন্ন ইয়ের থেকে। যাই হোক, মাঝে মধ্যে 8-10 হাজার দিছি, তখন ঈদের সময় ছিল সেরকম, কিন্তু তারা ক্ষান্ত হয়নি। যাই হোক, আমার তো কিছু বলার নাই। তো এইগুলো মানে অপমানজনক অনেক কিছু। একদিন দেখো একটা প্রমাণ আমি দেই বনজ কুমারের। আমার অস্বস্তি বোধ করতেছিলাম, একটু বমিটিং লাগতেছিল। আমি বলছি আপনার ওয়াশরুমটা কোথায়, আমি একটু ওয়াশরুমে যাব। উনি করলেন কি, পট করে একটা সিপাহীকে ডেকে বললেন উনাকে আপনাদের ওয়াশরুমে নিয়ে যান, নিচে নিয়ে যান। আমি তো একটা শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মহিলা, আমি উঠে গিয়ে ওনাকে বললাম আপনার রুমে কি কোনো, আমি বুঝে গেলাম ইয়েটা, আপনার রুমে কি কোনো বাথরুম নেই? বলে যে আছে। আমি বললাম আমার তো বোধ হয় আপনার বাথরুমটা ইউজ করা উচিত, আমি কেন নিচে যাব? তখন বললেন সরি সরি সরি, আমি খেয়াল করিনি। ইনি কত অন্যমনস্ক চিন্তা করেন। আমি বাথরুমে গেলাম, আমি একটু কুলি করলাম, তারপরে আসলাম, এসে দেখলাম উনি খুব দম ধরে আছেন, মানে উনি ধরা খেয়ে গেছেন। এইরকম প্রত্যেকটা দিনেই, প্রত্যেকটা সময়ই উনি আমাকে সামিরার বাবা উনি বলেছেন, আর নীলা চৌধুরী বলছে সালমান শাহ করছে। ওনার যে শেষ বক্তব্যটা ভালো রকম শুনো বাবা, ওইখানে কিন্তু উনি অ্যাডভার্টাইজ করতে গিয়ে, যখন অ্যানাউন্স করতে গিয়া, এটা তো সে আইনের বরখেলাপ করছে। জি। ও আরেকটা প্রশ্ন করছিলে তুমি যে ও এত উত্তেজিত কেন সামিরা এখন? সে মনে করছে, আজকে দেখলাম একটা ইন্টারভিউতে বলছে যে আমার ছেলে কেন আমাকে বুঝায় না, সালমান শাহ মরে গেছে, সে তো শেষ হয়ে গেছে, ওটা আমি পাঠাবো, ওটা শো করবো। ওটা এক ভদ্রলোককে 20 লাখ টাকা দিয়েছিল সামিরা, আমারই যে ইমনকে কুলে কখে নিচ্ছে ছোটবেলা। ইমন যখন 2 বছরের 3 বছরের, তখন সে 12-14 বছরের ওই লোকটা, তাকে আমার বাসায় খাইছে থাকছে, ইমনকে কুলে নিত। আমার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট ছিলেন, খুলনায় ছিলাম তখন। তাকে আমি বিজনেসে, আমাদের বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার ছিল, ছোট ছেলেটা বাপ ফালাই গেছে যে আমার বাসায়, আমি ওকে বিজনেসে লাগাই। এখন সে অনেক ভালো টাকা পয়সার মালিক। সে ওই শেয়ার ছিল আমার ছেলের বাসায়, এসে 20 লাখ টাকা নিয়েছে, খুলনায় সিমের ব্যবসা করবে ইমনের সঙ্গে। তো গিয়ে ওই টাকাটা খাওয়ার পরে ইমন আমাকে বলছে আম্মা, আগে কিন্তু বলে নাই, তখন বলছে যে আম্মা ওইরকম মামা আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছিল এরকম করবে বলে, তো টাকাটা তো আর পাইলাম না আম্মা, বলছে ব্যবসাটা ফল করছে, পারে নাই। এই মহিলা, এই স্বামীরা ফোন করে ওই ভদ্রলোকরে ওকে দিয়া এই ভিডিওতে বলাইছে যে ইমন আমাকে দেখতে পারতো না। সে বলতেছে কিন্তু ওইখানে যে ইমন তো আপুরি একদম সহ্য করতে পারতো না। আর আমি আর তুমি তো আপুর সম্বন্ধে জানি, আর কেউ তো অত বেশি জানে না। হ্যাঁ, এইসব বলার পরে দেখি ইয়ে করছে যে আমি এই যে যখন ভিডিওতে দেখলাম ভক্তরা পাঠাইছে, আমি কিন্তু কথা ধরতে পারতেছি না, এখন তো বয়স হয়েছে আর মনে নাই। আর ভিডিওতে অডিওতে মানে ভয়েসটা কেমন ফামলিং করতেছে, এমন অস্পষ্ট। আল্লাহ জানে, হঠাৎ করে আল্লাহর সাহায্যে আমার নাম মনে হয়ে গেল। আল্লাহ, এটা তো আনোয়ারের গলা। তো আনোয়ারকে ফোন করলাম আমি, অনেকবার ধরে না পরে ধরলো, পরে সে কসম খায় আমি এটা বলি নাই, আমি এটা করে নাই। আমি বললাম দেখো, তোমার কসম খাওয়ার কোনো চান্স নাই, কারণ তোমাকে তো আমি ভিডিও পাঠাইছি, তোমার পুরো ভিডিওটা পাঠিয়ে দিয়েছি তোমাকে। তারপরেও যখন সে অস্বীকার করলো, তখন আমি অন্য ফোন থেকে তাকে শুনাইলাম, তখন সে জব্দ হয়ে গেল। জব্দ হয়ে বললো যে আপু আমাদের মাফ করে দাও, আমাদের তুমি যদি মাফ না করে দিলে কিয়ামতে আমি মাফ করবো না। কিন্তু আমি বলছি না, আমি মাফ করতে পারবো না। তুমি আমি বলছি না আমার পক্ষে বলো, তুমি ডাহা মিথ্যা কথা কেমনে বললা? বলো তুমি আমার চরিত্র খারাপ ছিল? আমি কি চরিত্র খারাপ মানুষ? সামিরা যেটা বলতে চাইছে, আমার ছেলে আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে, আমাকে পছন্দ করতো না বলছে, তুমি বলো। এটা আমি তোমাকে পাঠাবো, এটা তো ভাইরাল হয়ে গেছে ওই ইউটিউবে আজকে সকাল থেকে। তো সামিরা মনে করছে, ওইখানে সামিরা বলতেছে শাহরান কেন এখনো মাকে বুঝায় না যে যা হয়েছে আম্মা হয়েছে, এটা ছেড়ে দাও, ইমন তো আর ফিরে আসবে না। আমি যদি মেনে নেই সালমান শাহ আত্মহত্যা করছে, মামলাটা যেটা মিথ্যা কথা, একটা মা মেনে নিতে পারে? আমি জানি সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, তখন সে খুশি হবে, সে এই জন্য সে এখন 3-4টা বিয়ে করে। এই ভদ্রলোক এই বয়সে তো এত সুস্থ থাকার কথা না। এখন উনি আর কোনো দিকে না পেরে তাকে মডেলিং এ লাগাই দিয়েছেন। আচ্ছা করুক, আমার কিচ্ছু যায় আসে না, কারণ সে আমার পরিবারের কেউ না। সে ছিল লুসি সামিরা হক, সে হকের মেয়ে, আমার কিছু না। আমার ছেলের বউ যে কয়দিন ছিল, আমি চেষ্টা করেছি তাকে আবরুতে রাখতে, চেষ্টা করেছি তাকে সম্মানে রাখতে। আল্লাহর কসম, আল্লাহর কসমের উপরে কোনো কসম নাই, আমার সঙ্গে কোনো দিন সামিরার কোনো কথা ঝগড়া হয় নাই। আমি মুখে তুলে ভাত খাওয়াইছি সামিরাকে। আমার ইমন বলতো লম্বা হাতের ব্লাউজ
তারপরে শাড়ি, তারপরে এগুলো পছন্দ করতো। পরে এসে বলতো, আমি বললাম, হঠাৎ শাড়ি টাড়ি পরছো কেন, বিষয়টা কি? তো বলতো, আপনার ছেলে পছন্দ করে, এই যে 3 কোয়ার্টার ব্লাউজ পরছি, দেখেন আপনার মতন সাদা শাড়ি লাল পাড় পরছি, এরকম করতো। ও যখন ঝগড়া করতো ইমনের সঙ্গে, আমার কাছে দৌড়ে আসলে ইমন কান্ত আর বলতো, আম্মা ওই রুমে গিয়েই তো তোমারে গালি দিবে, তোমাদের যাওয়া দাঁতে যাতা গালি দেয়। আমি বলতাম, বাদ দে, ওগুলো বয়স হইলে ঠিক হয়ে যাবে। আমি এরকম করতাম। কি আশ্চর্য, সে আমাকে কিভাবে গালি দেয়। 9 দিনের দিন যখন আমরা ঘর খুলতে যাই, আমি কিন্তু ওই যে বলছে সালমান শাহর ভাই শাহরান নাকি তাকে লাথি মেরে দিছে না, আল্লাহর কসম আবারও বলতে হয়, সালমান শাহকে ইয়েতে তোমার মেডিকেলে রেখে সারান, আমি জানিও না, আমি তো তখন লাশ নিয়ে কাঁদতেছি, কেউ ধরে না, লোক নাই, কিছু নাই, আমি লাশকে জড়াই ধরি, আমি কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করতেছি, কাপড় চাইলাম, মেডিকেল কলেজ থেকে আমাকে একটা চাদরও দিল না, বলে তিনি তো অনেকক্ষণ আগে মারা গেছেন, এগুলো সব ইনস্ট্রাক্টেড, সে দেখেও না, সেটা তো লাগায় নাই। আচ্ছা যাই হোক, তখন সারান গেছে বাসায়, গিয়ে তার স্বপ্ন ইয়েকে বলতে গেছে, সামিরাকে ডাকছে রুমে, গিয়ে দেখছে পিঙ্ক কালার একটা কামিজ পরা, লিপস্টিক টিপস্টিক লাগানো, কয়েকজনকে নিয়ে বসে সে কথা বলতেছে রুমে। সে ওকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে, ভাবি দিকে উঠে আসো। নিয়ে ওর ছোট একটা গেস্ট রুম ছিল, ওই রুমে ঢুকে বলছে যে, ভাবি আমার ভাই মরলো কেমনে। তখন স্বামীরা সঙ্গে সঙ্গে সারানের পায়ে ধরে ফেলছে। আচ্ছা, এই ঘটনাটা আমি মনে হয় সারান আছে, মনে হয় স্বপ্না, সারানকে একটু ডাকো তো। তো এই বিয়ে করতে ধরার পরে ও যখন বলছে যে বলে, আমি জানি না ভাই, আমি জানি না, বলে পায়ে ধরে সে ওকে ছেড়ে, পাও ছেড়ে দৌড় দিয়ে সে নিজে বের হয়ে আসছে। আর সে বলতেছে কি, সারান তাকে ধাক্কা দিয়ে বের করে দিছে, সে জুতা নিতে চাইছিল, সে জুতা নিতে পারে নাই, সে তো ওই তো দৌড় দিয়ে নেমে সে 2তলায় না 3তলায় গেছে, এবং যখন সারান লিফটে আবার নেমে আসতে চাইছে, তখন 3তলায় তারা আটকাই দিছে তাকে। তারপরে যখন নিচে অনেক কষ্ট করে নেমে আসছে, নিচের গেট বন্ধ করে দিছে যে ওকে মেরে ফেলবে। তখন মাঝখান থেকে একটা দারোয়ান উঠে এসে বলছে, একজন তো মারাই গেছে, একে আর মারতে দেওয়া যাবে না, বলে বলছে, এই দরজা খুল। বলে দরজা খুলে দিয়ে বলছে, ভাইয়া ভাগো, ভাইয়া ভাগো, পালাও পালাও। তো সারানের একটা বন্ধু ছিল সঙ্গে, তখন তারা পালাইয়া দৌড়ে এসে বেবি ট্যাক্সি দিয়ে কোর্টে আসছে, ইয়েতে মেডিকেলে আসছে। তো এখন মনে করতেছে যে আমি যদি মেনে নেই, আর আমি মেনে নিচ্ছি না, সে এখন মডেল হয়ে গেছে, সে অনেক পাওয়ারফুল, সালমান শাহ থেকে অনেক পপুলারিটি তার বেশি হয়ে যাচ্ছে মনে করতেছে। মানুষ যখন পাপী যখন পাপ করে তখন উল্লাস করে, আর যখন ভিকটিম কষ্ট পায় তখন ক্ষুধার আড়স কাঁপে। আমি তো আর কিছু, আজকের দিন না, আমার প্রতিটা দিন 6 সেপ্টেম্বর আমি ঘুমাই না, আজকে 30 বছর আমি ঘুমাতে পারি না, কারণ আমার ছেলে যখন বাসা পাল্টাইছিল তখন থেকে আমি ঘুমাই না। আমি বারান্দায় নামাজ পড়তাম আর কাঁদতাম যে আমার ছেলে কখন ঘরে ফিরলো, সিগন্যাল দেখা যেত তার বিল্ডিং এর, আমি লাল বাতিটা দেখতাম আর বলতাম আমার ছেলে আসছে নাকি, ফোন দিত, আমি বলতাম, এত রাতে তুমি বাইরে কেন, তোমার কি ঘর বাড়ি নাই, ঘরে যা। বলতে, না মা, ঘর বাড়ি নাই। তো একদিন এক একদিন বলতো মাজারে, একদিন বলতো এখানে, তো আমি তো, ঘরে যাও, তুমি ঘরে না গেলে তো আমি ঘুমাইতে পারি না। তো ঘরে গিয়ে অনেক সময় ডিজিটাল ফোনের 83 কত জানি ছিল একটা ইয়ে, তো সে নষ্ট করে রাখছে, ডিজিটাল নাম্বারটা নষ্ট করে দিছে, যাতে সালমান আমার সাথে ঘরে আসলে টিএনটিতে কথা না বলতে পারে। এটা ইমন বলছিল, যে আমি বললাম, তুমি ঘরে গেলে একটা ফোন দিতে পারো না, ফোন তো নষ্ট করে রেখে দিছে, বাদ দাও, আমি তো তোমার ফোন দিবই। তো এই এই তুমি নাকি, এদিকে আসো তো, এখানে এসে কথা বলো, একটু সামনে আসো না, কথা বলো এখান থেকেই। তুমি নাকি সামিরাকে লাত্তি দিয়ে বের করে দিছো ঘর থেকে, জুতা নিতে দাও নাই, ও ইন্টারভিউতে বলছে, বলো তুমি কি করছিলে ওই দিন, ঘটনাটা একটু বলো, তাড়াতাড়ি বলো। আসসালামু আলাইকুম যারাই শুনছেন আজকে আমার এই প্রথমেতে এদিকে ইলিয়াস চলে আসো। ভাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাই। আসলে সামিরা যে কথাটা বলেছে আমি তার সাথে একমত এক জায়গায়, যে একজন আল্লাহ আছেন, উনি সবকিছু দেখছেন। আমরা আল্লাহকে ভয় পাই, এবং আমি যতটুকুই আমি ইসলাম এবং হাদিস সম্বন্ধে জানি, যারা মিথ্যা কথা বলেন তাদের জন্য অনেক কঠিন শাস্তি একটা আছে। তো আমি তাকে ওদিনকার ঘটনাটাই বলো। টান দিয়ে সে যেটা বললো যে ঘর থেকে বের করে দিছি, বা স্যান্ডেলও তার পায়ে ছিল না, তাকে ইয়ে করে দিছি। আমি আসলেও সামিরাকে কিন্তু আমার মাকে যেরকম ভালোবাসি, তো সামিরাকেও সেরকমই আমি পছন্দ এবং ভালোবাসতাম, মায়ের মতনই আমি শ্রেয় করতাম। কিন্তু সেদিনকার আমার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে আমি তাকে, মানে অনেক কিছুই তার কাছে আমার প্রশ্ন, যে আমার মা কিন্তু জানতো না যে, বা বাবাও জানতো না যে ইমন ভাইয়া হসপিটালে যখন ছিল, যে আমি সেই বাসায় আমার বন্ধুকে নিয়ে গেলাম। তারা, সামিরা আমার রুমে এসে, আমি খালি সামিরাকে জিজ্ঞেস করলাম যে ভাবি কি হয়েছে আমাকে একটু বলো।
তো সে আমার পায়ে ধরে মাপ চাইলো, বলল ভাইয়া আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই শব্দটাই সে ব্যবহার করলো। তারপরে রুম থেকে বের হয়ে চলে গেল দৌড়ে। তারপরে তো আমি ঘর থেকে বের হয়ে দেখি পুরো বাসাটা খালি। আমার বন্ধুকে বললাম চলো আমরা যাই, এখান থেকে তালা মেরে নেমে যাই। আমার সামিরার কাছে একটাই প্রশ্ন, যখন আমি লিফটে নামতেছিলাম, লিফট মনে হয় 8 তলায় আসার পরে লিফটটা হঠাৎ থেমে গেল। তো আমি দেখলাম সামিরা আরো 4-5 জন লোক তার সাথে, আর বলতেছে এই তো ওরা, ধরো। আমার প্রশ্ন সামিরাকে, আমি জানি না আখেরাতকে তুমি কতটুক ভয় পাও বা কবরকে তুমি কতটুক, মৃত্যুকে কতটুক ভয় পাও। আমি অসম্ভব ভয় পাই। তোমার সেই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম, যে সেই দিনে তুমি যে ব্যাখ্যা দিয়েছো আর আমার যে ব্যাখ্যা, আমি যা দেখেছি যার কারণে তোমাকে এত প্রশ্ন করা হচ্ছে। কারণ সেদিন তো বাড়িতে আমি ছিলাম না, আমি যদি থাকতাম হয়তোবা আমি সবকিছুর উত্তর দিতে পারতাম। সেই ঘরে তো সামিরা ছিল, তো সামিরার থেকে তো ভালো আর কেউ বলতে পারবে না আসলে কি ঘটনাটা ঘটেছে সেই দিন। তো আমি তুমি ওকে তার, জুতা নিতে দাও নাই না কেন? না জুতা, আল্লাহ তো একজন আছে আমাদের। রাস্তার নিচে আছে, তোমাকে আটকাই দিল না আমাকে হল নিচে রুমে? আটকানো হইলো, তারপরে বলা হইলো যে একজন আমাকে বলে দিল যে ভাইয়া আপনি এখান থেকে পালান। আমার জোর জবরদস্তি হাতাহাতি ধরা, ধস্তাধস্তি সম্পূর্ণ ইলিয়াস ভাই। এটা পুরা সালমান শাহর লাশ ওখানে মর্গে রেখে মর্গে রেখে মেডিকেলে মেডিকেলে রেখে এই ঘটনা। আর আমরা তো, আমি সবচেয়ে তো অবাক হইলাম যখন মর্গে ভাইকে নিয়ে গেল, আমি এখানে দাঁড়ানো ছিলাম ইলিয়াস ভাই। আর আব্বাও এখানে ছিল না, আব্বা পুলিশের কাছে, আম্মাও কোন দিকে চলে গেছে, আমি একা। তো আমার কাছ থেকে একটা একটা ছেলে বের হয়ে আসলো পোস্টমর্টম রুম থেকে। তো আমি বললাম যে আমি ভিতরে থাকতে চাই, তোমরা যখন পোস্টমর্টম করবে। আমি জানি না আমার ভিতরে কিভাবে এতটুকু সাহস সেই সময় এসেছিল। তো আমাকে বললো না আপনি এখানে থাকতে পারবেন না, আপনি উনার কে? তা আমি বললাম আমি উনার ভাই। তো বললো আপনি কাগজের মধ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা লিখে দেন। তো আমি একটা কাগজের উপরে আমার নাম এবং আমার ঠিকানাটা লিখে দিলাম। পরে আমি যখন এই ইনভেস্টিগেশনটা চলাকালীন পরে ওই সময় দেখলাম যে সেটা বলে পুলিশের সুরথাল ছিল, সেই সুরথালের মধ্যে বলে আমি আমার নাম এবং আমার ঠিকানাটা লিখেছিলাম যে আমি মেনে নিচ্ছি যে আমার ভাইয়ের পোস্টমর্টমে এই আমি তারা দেখেছি সাক্ষী। দেখেছি, আমি সাক্ষী হিসাবে। তো আল্লাহ একজন আছেন বিশ্বাস করি, এবং আল্লাহ সবকিছুই দেখছেন, সবকিছুই জানেন। আপনার আমাদের সবার থেকে বেশি তার সবকিছুই জানা আছে। হাসর একদিন হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং কারো চুল পরিমাণ কিছু কারো কাছে কেউ লুকায় রাখতে পারবে না, সেটাও আমি বিশ্বাস করি। তো সেই উসিলায় আজকে এই 6 সেপ্টেম্বর আমাদের কাছে, 6 সেপ্টেম্বর যখনই আসে তখনই ওই স্মৃতিগুলা এত মানে দৃশ্যমান হয়ে উঠে সামনে। আমার ভাইটাকে আমার ভাই তো অসম্ভব, আমি ওকে অসম্ভব ভালোবাসতাম, এখনো বাসি। প্রতিদিনই আমি তার কথা চিন্তা করি, আজকে সকালেও তার জন্য দোয়া করেছি। তো আমার ভাইকে যখন আমি গোসল করাইলাম, আমার এই স্মৃতিগুলা, এই 6 সেপ্টেম্বরের স্মৃতিগুলা আমার 6 জন্য, সেপ্টেম্বর তো প্রতিদিনই হয় আমার আমার ঘরে। জন্য ভোলাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো আমি সবাইকেই বলবো যে আপনারা যারাই যেখানে আছেন, যারাই ইয়ে করছেন, সবাই শুধু একটা কথাই আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন এটার বিচার করে। আমাদের হাতে হয়তোবা সেই ধন বা কোনো পাওয়ার কিছুই হয়তোবা আল্লাহ নাই, তো সেটা তো আমরা খুশি, আল্লাহ যেটা ভালো মনে করেছেন আমাদের জন্য সেটাই হয়েছে। আমার ভাই একটা অনেক ভালো জায়গায় আছে, সেটা আমার বিশ্বাস। এই দুনিয়ার এই আজাবের থেকে অনেক ভালো একটা জায়গায় আছে। সামিরার এগুলা কর্মকাণ্ড আজকে যা করছে, এটা হবে সেটা আমি আগে জানতাম। যদি আমার ভাই দেখতো বা সামনে উপস্থিত থাকতো, তার জন্য যে কত বড় এটা টর্চার হতো, তার থেকে আমার ভাই মুক্ত হয়ে গেছে। সেটার জন্য আমরা এখনো দুনিয়ায় যারা আছি আমরা হয়তো বা এটা জ্বলতেছি, এটা যে ভুগতেছি, কিন্তু সে একজন ভালো মানুষ ছিল, তাকে আল্লাহ সসম্মানে সেভাবেই নিয়ে গেছেন। আমি না, মার সবার কোলে কাছে, একটা বাচ্চা যাওয়া সেটা তো অনেক সম্মানের এবং মঙ্গলের। হ্যাঁ সেটাই আচ্ছা আমি আলমা, একটা জিনিস বলি, মানে এই এই মামলাটা কি মামলা ছিল একটু বলেন তো? এই তো একটা ভালো পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এই যে শারান বললো না ওকে নিয়ে একটা সই করানো হয়েছে সাদা কাগজে। আমি বারান্দায় ছিলাম, সই ওখানে না, আমাকে বলা হয়েছিল নাম যে ঠিকানা আমার লিখতে। নাম ঠিকানাটা হ্যাঁ, বলো। ওইটাই সই। আচ্ছা, নাম ঠিকানা লিখলে অ্যাড্রেসটা লিখতে হয়। আচ্ছা বলি,
তখন তো ও ছোট, তখন আবার বলছিল যে আমি তো বাংলায় লিখতে পারি না, তো বলছে ইংলিশে লেখো। ওইরকম কি ইংলিশ বাংলায় লিখছে। আচ্ছা যাই হোক, আমি ছিলাম বারান্দায় বসা, বাইরে উঠানের মধ্যে চাষি নজরুল, সোহানুর রহমান, সোহান, রাজীব, এরা সব জড়িত। এই সুকুমার রঞ্জন, এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে, এরা সামিরার সাথে পুরা গ্রুপ হইয়া এরাই মাস, এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত, দুইটা একটা মানুষ ছাড়া। আচ্ছা আমি তো জানি না, আমি বারান্দায় পরে লুরোপুটি খাচ্ছিলাম, তখন দেখলাম রাজীবের বউ দেবী, পরে দেখছি আমি, প্রথম তো আমার মনে নাই, আমার পাশে বসা ছিল এই দেবী, কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে, তাকে দিয়ে বলানো হয়েছে। যাও, এই দেবী আমাকে নিয়ে বসা ছিল, হঠাৎ আমার মনে হয়েছে যে আমার হাজবেন্ডকেও দেখছি না, আমার ছোট ছেলেটা নাই এখানে। আমি দৌড়ে উঠে গেছি, গিয়ে মর্গের দিকে ঢুকছি, ঢুকে দেখি আমার ছেলে ওখানে বসা, ওরা কি লিখতেছে ওই কোনার মধ্যে একটা রুমে। আর ইমন শোয়া, আমি ইমনকে দেখে তো কেঁদে পাগল হয়েছিল, গিয়ে ওকে ধরছি, ধরে বুঝলাম যে আমার একটা তো গেছে গিয়ে, তুই আবার তুই এখানে ওনে নিয়ে কি করো। ওই হাত থেকে পুলিশের, আমি ওকে কেড়ে নিয়ে ওই আমার ছেলে শাহরান আর ওর বন্ধু আহরার ছিল, ওকে দুইজনকে নিয়ে কারে বার করে আনছি, এনে বলছি তোর আব্বা কই, বলে ওই যে ওই রুমে আব্বা। তো রুমে ঢুকে দেখি পুলিশ অফিসার অনেকেই দাঁড়ানো, আর টেবিলে আমার হাজবেন্ড কাঁদতেছে, চোখ বায়া পানি পড়তেছে, চিৎকার করতেছে, আর একটা কাগজ টেবিলের উপর রাখা, অনেক কিছু লেখা, আর বলতেছে এখানে সই করেন। আমি তখন বলছি কিসের সই, কেন সই, যে বলে আপনার ছেলে মারা গেছে, এটা সই, এটা একটা অপমৃত্যু হয়েছে। আমি বললাম আমার ছেলে মারা গেছে, আমি আবার দেখাবো, আমি মানি না আমার ছেলে মারা, আমি তো তখন পুরো পাগল। আমি বলছি আমি সিএমএইচে নিয়ে যাব। এই তুমি কিছু করবে না, তুমি কিছু লিখবা না, এখন আমি বারে বারে বলতেছি। ওরা কিন্তু আমি বের হয়ে আসার পরেই ওনার কাছ থেকে সই নিছে। এই যে এজাহারটা দিতে হয় মানুষ মারা গেলে, এটা কিন্তু আমার হাজবেন্ড লেখে নাই, এটা লেখছে পুলিশ, লেখে তারপরে ওখানে সই নিছে উনার। এটা পরে অনেকদিন পরে একজন সিনিয়র লয়ার উনি বলছেন এটা তো, বলছে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়ে দিয়েছি, অটোমেটিক এটা মার্ডার মামলায়। তো এইভাবে বলতে বলতে মামলায় নিয়ে যাবে, আজ পর্যন্ত নেওয়া হইলো না। ওইভাবে চলতে চলতেই কিন্তু পিবিআই তে আসলো, এবং আমরা তখন চাইছিলাম কার কাছে জানি না, পুলিশের কাছে একবার চাইলে আনলাম, আচ্ছা পুলিশের যাই বেলায়ও হোক, তাই আমি হলো, এই জন্যই পুলিশ আপনার কাউকে বললাম, জিজ্ঞাসাবাদ তেমন করলো না। আমি যাদের আপনার ডাকার সাথে, কথা, যেমন জি তখন কালাম্মা, পুলিশ একজন সাক্ষী দিতে রাজি হয়েছিল, পুলিশ দিবে, তাকে ডাকা হয় নাই, এভাবে অনেকেই কোনো সাক্ষী তারা আচ্ছা নেয় নাই। খালাম্মা, এই খালাম্মা জি হলো ঘটনাটা। খালাম্মা আমি বলি, আমি আপনার মার্ডার সাথে, মামলা, অপমৃত্যু মামলা করে রাখছে, এটা মার্ডার মামলা এখনো ওইভাবেই আছে কিনা জানি না, তো আমি এটা আমার অ্যাডভোকেট বলতে পারবে। আচ্ছা আমি বলি আমি আপনার সাথে এই ক্লিয়ার হয়েছি আমি? দেখে, আমি এটা করব দেখে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আইনজীবীর সাথে কথা বললাম, আমি শুনতে পুলিশের পাচ্ছি না কথা। ঊর্ধ্বতন একজনের সাথেও কথা, আপনি শুনছেন না? হ্যালো। হ্যালো, জি। আচ্ছা, আপনি, আমার মনে হয় আপনি হ্যালো। আপনি আপনি আরেকবার কেটে আরেকবার ঢুকতে হবে বোধহয়, আপনার কল এসেছিল এই কারণে বোধহয় শোনা যাচ্ছে না। রুবি চৌধুরীর যে বক্তব্যটা দেখেন, যাদের মানসিক সমস্যা থাকে তাদের সবচাইতে বড় একটা লক্ষণ হচ্ছে সে নিজেকে কখনো মানসিক সমস্যা আছে এটা বিশ্বাসই করবে না, সে বলবেও না, ডাক্তারের কাছে যেতে চাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সিম্পটম। ঠিক তিনি ঠিক। নিজে এসে বলছেন যে আমি পাগল, আমি এটা পাগল। এটা কোনো পাগল জীবনে কোনদিন বলেনি। এটা না এটা না, সবচেয়ে বড় আমার বলানো সিম্পটম। হয়েছে, তখন স্বামীরার বাবা আমেরিকায় গেল, আমরা জানি, হুম। ফেসবুকে আসলো যে ইয়ে কি কি হক, কি ইয়েতে গেছে, স্বামীরার বাবা আমেরিকায় গেছে, এবং তখন আমরাও বলেছিলাম যে সে ওকে হাত করতে গেছে এবং ভয় দেখায়, সে কিন্তু পরে আবার বলছে হুম। এটা। না খালাম্মা, একটা সত্যি কথা বলি, সেটা সেটা হচ্ছে আপনার ছেলে বলে আপনার খুশি করার জন্য না, কারণ আমি নিজে বাংলা সিনেমা টিনেমা দেখি না। সালমান শাহ যখন বেঁচে ছিল তখন আমরা অনেক ছোট, তখন দেখেছি, তার সিনেমা দেখেছি। ওই সময় টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভিসিআর দেখেছি। তো এই মানে ওর যে একজন ব্যক্তি বক্তব্য দিলেন যে ওনাকে মনে হয় না যে উনি ওই সময়ের নায়ক, উনি মনে হয় আরো 50 বছর পরেও উনি তখনকার সাথেও খাপ খাইয়ে নেয় একজন নায়ক হতেন, মানে মানে ইলিয়াস, ওনার স্টাইল, কথা এখানে এই বলার ধরন। ব্যাপারটা আমি বলি, বলো, জি। যখন ওই যে ছেলেটা বললাম না আমার বিপক্ষে বলছে, খুলনার একটা হুম। ছেলে, যখন জুতা কিনতে যেতাম খুঁজতাম কি একটা জুতা হোক, কম দামি হোক, আমি এখনো 50 টাকার কাপড় পরতাম তখন, ওইটা তখনকার 50 টাকা অনেক টাকা, কিন্তু 50 টাকায় কেউ কাপড় কিনতো না, তো মনে করে একটা কাপড়ই পরবো, আমি অত দামি টামি আমি পছন্দ করি না, একটা এক্সক্লুসিভ। হুম। সালমান শাহকে ওইরকম, যেমন চুল একবার পড়ে যাচ্ছে, তখন আমি বলছি দেখো বয়স হইলে আবার ওই সুয়েল রানা হয়ে যেও না। তো বলছি কেন আম্মা এটা বললা,
আমি না সোহেল রানা সাহেব দেখছো না, চুল পড়ে গেছে, উনি উইক লাগাইছে, ওনাকে মানায় না, উইক লাগাবার দরকার নাই, চুল পড়ে গেলে পড়ে যাবে, তুমি স্কার্ট বাড়বা, টুপি পরবা, এই কিন্তু স্টাইল আনলো। এটা আমার এই যে প্রত্যেকটা জিনিস, আমার ছেলে এখনো সারান খোটা দেয় আমারে, তোমার ওই ছেলে তো তোমার সব কথা শুনতো, ওই জন্য এখনো মানুষের কাছে রয়ে গেছে। প্রত্যেকটা জিনিস, ছোটবেলা গান শিখাইতাম, 50 পয়সা দিতাম, 100 টাকা দিতাম, তারপরে 500 টাকা, তারপর বলছি আর পারতাম না, তুই পড়লে করলে কর, না করলে না। এইরকম একটা গান রেকর্ড করতো, করে এসে আমাকে ডাক দিত। ওই যে ডলি জোহর বলতেছে আমার নাম ধরে ডাকতো, নীলা চৌধুরী বলতো, তারপরে সামিরা বলতেছে ডলি আন্টিও জানে মাকে মা বলে ডাকতো না। আরে মাকে মা বলে ডাকতো না তো তুই আম্মা ডাকলি কেমনে? ঘরের মধ্যে বাচ্চাকে মানুষ শাসন করে না? আচ্ছা, সামিরার যখন বিয়ে হয়েছে আমরা জানতাম না, ও পাগলামি করতেছে, ভয় পাচ্ছে, কানলে ও টেলিফোন দেয়, চলে যায়। আমার বোন খুব ভক্ত ছিল নারিন্দার পীরের। একদিন আমাকে জোর করে নিয়ে গেছে ইমনকে সুদ্দা নারিন্দার পীর সাহেবের কাছে, উনি আজকে নাই। উনি দেখে ওকে বললেন, অনেক বুঝাইছেন, আর বলছেন যে বাবা পাগলামি করে না, এমে গিয়া উত্তরে গিয়ে এক জায়গায় আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলছি, আমি তো এখন সরতে পারবো না। তখন আমি কি করতে পারি বলো? একদিন দুপুরবেলা এরকম দুইজন আসছে আমার বাসায়, বেল দিছে, তো কলেজ স্কুল থেকে আসছে, আমি মনে করছি কলেজ থেকে, দরজা খুলে দেখি স্বামীটার সাথে, তখন তো আমি চিনি না, তো কে আমি নিয়ে ড্রয়িং রুমে বসাইছি, তো দুজন কথা বলতেছে। তো হঠাৎ সময় দিয়ে আমি ঘরে এসে কাজের বউকে বলছি ভাত লাগাও, ভাত খাবো। যাওয়ার পরে বলতেছে কি যে এই তুমি বলো। আমি বললাম এতক্ষণ কোথায় ছিলা, তোমাকে আমি ফোন দিলাম এতবার, তোমার ফোন ধরলা না। তো বলতেছে যে আমি ইন্দিরা রোডে ছিলাম। ইন্দিরা রোডে কেন? বলে পিঙ্ক কালারের একটা বাড়ি দেখছি, আমরা বাড়ি ভাড়া নিব। আমি কেন? বলে এই তুমি বলো, তুমি বলো। তো ও বলে তুমি বলো, এই বলতে বলতে আমি বললাম তুমি বলো, ও ছেলেকে বলছি। তো উঠে বলে আম্মা ওই নাই। শুনে আমি কি করবো, আমি দৌড়ে এসে বাথরুমে, বিশ্বাস করবা না, উপরে শাওয়ার ছিল, ওই কাপড়ের মাথার উপরে মানে পানি ঢালছি অনেকক্ষণ, কিচ্ছু বলতে পারি নাই, মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি। তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নাই, ওদের সাথে দেখা করে নেই, খানা দিছি, খাওয়াইছি, তারপর বলছি ওকে পৌঁছাই দিয়ে আসো। ইন দ্য মিন টাইম ও বাসায় আসছে, ওর বাবা আসছে। তো বাপকে কেমনে বলবো? ও তো পায়ে পৌঁছাতেছে আমাকে বলার জন্য, সে বলবে না। অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া দিয়া যখন আমি বললাম যে তোমার সঙ্গে আমার একটু কথা আছে, বলে তুমি তো এত মুট করে, এত মোশন করে তো কোনোদিন কথা বলো না, কি হয়েছে, কি বলবা? তো আমি বললাম তুমি একটু একটু শান্ত হয়ে তুমি বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলে এমন কি জরুরি কথা যে তুমি আমাকে এত উপনীতা করতেছো? তা আমি বললাম যে যদি মনে করো তুমি এখন আমি মরে গেছি, বা সালমান শাহ বিয়ে করে, ইমন বিয়ে করে ফেলছে, তখন তুমি কি মনে করবা? বলে এটা মস্কারেরও তো একটা সীমা আছে না, ইমন এখন বিয়ে করবে কেন? এই কথার উপরে আমার আর হয়নি। আমি বললাম হ্যাঁ ইমন বিয়ে করে ফেলছে। হায় রে খোদা, চোখ দুটা লাল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বলে ইমন, ইমন ডাক দেওয়া শুরু করছে, ইমনকে গুলি করে মেরে ফেলবে। আমি ওকে জড়াই ধরছি, করতেছে, ও বসে গিয়ে কান্দা শুরু করলো, ইমন এটা কি বলো, ইমন তুমি এটা কি বলো? আমি তখন ওকে জড়াই ধরে আমি শান্ত করলাম, আমি বললাম আচ্ছা বাদ দাও, যদি একটা মেয়ে এসেই থাকে আমাদের ঘরে, আমাদের তো কোনো মেয়ে নাই, তো ঠিক আছে আমরা মেনে নিব, ও পছন্দ করছে, ঠিক আছে আমরা মেনে নিব, আমার ছেলেকে তো আমি ফালাই দিতে পারবো না, ও পছন্দ করছে আমিও পছন্দ করলাম, তুমিও মেনে যাও। ও আমাকে আর ইমনকে জড়াই ধরেছে, আমরা তিনজনে কাঁদলাম কতক্ষণ। এসব কি ভোলা যায়? সব ভোলা যায় না। না, এই শয়তান ওই সময় ঘর থেকে বের করা দরকার ছিল। এখন এত চালাক ছিল না রে। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, আমরা সেখানে একটু যাই, গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল। যে পিবিআই বনজ চলে গিয়েছে, এখন পিবিআই, সিআইডি এবং এসবি, এই 3 জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ। এবং আমি মনে করি এটা অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে, অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু আমি মনে করি, আপনার সাথে কথা বলে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল। শুধু সালমান শাহ না, সেখানে এই চিত্রনায়ক মান্না, তিনিও কিন্তু একটা বিশেষ, সালমান শাহ রোমান্টিক সিনেমা করতো, উনি অ্যাকশন ধর্মী সিনেমা করতেন, উনিও কিন্তু মোটামুটি হলটা মাতিয়ে রেখেছিলেন। আরেকজন তারপরে সোহেল মারা গেল, সোহেলকে তো ডাইরেক্ট আমি বলতে যাচ্ছিলাম যে সালমান শাহের সাথে কারো তুলনা নেই, কিন্তু আরেকজন সুদর্শন নায়ক ছিল সোহেল চৌধুরী, তাকেও মেরে ফেললো। এবং সেটাও কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই, তারপরে এই যে সোহেল তো ডাইরেক্ট, সোহেল বলছিল যে মদ খেয়ে বলছিল যে ওর সাথে ঝগড়া হয়েছে তখন বান্টি ইসলামেদের সাথে, তখন সে বাসায় গিয়ে বলছিল ফোন করে কালকে সকালে আমি সব বলে দেবো।
তখন ওরা ওই দারোয়ানে এটা একটা স্টেটমেন্ট দিছিল পেপারে, তখন তারা ফোন করছে যে ভাই একটু বাইরে আসেন না ভাই, আপনার একটু কথা আছে। ওই বাইরের ল্যাম্পপোস্টের নিচে আসতেই তো জি, সেখানে যেই আমি আমি এই যে এর আসামি তো আজিজ মহৎ ভাই, ও তো শাস্তি হয়েছে, তো একে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায়। না সেটাই তো, আমার মনে হয় এই জিনিসগুলো করা উচিত। তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা, এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই। না আমি আজকে সেটাই করলাম। তো যদি হত্যা মামলা না হয়, সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন? এখন আপনারা আদালতে নারাজি দিয়েছেন বা যে অবস্থাতেই আছে সেটাকে, আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় হবেন, আপনি পিবিআইতে নিয়ে আসেন আবার। পিবিআই এখন বনজের ওইখানে না, একজন সৎ মানুষের আন্ডারে আছে। আপনি পিবিআইতে আবার আনার আবেদন করেন, পিবিআইকে তদন্ত দিতে বলেন। আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন। আর আমি আপনার সাথে আছি। বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এই যে এখন আমি একজন আমি আমি তোমার মাধ্যমে এই এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি, সবাই আমার পরিবারের, আমি মামলাটা কোথায় নিব, কিভাবে নিব, সবাই যেন কমেন্টের মাধ্যমে জানাই দেয় তোমার এই পেজে, আমি এখান থেকে নিয়ে নেব। আপনি এটা আইনজীবীর সাথে কথা বলবেন এবং আমি তো আপনার সাথে কথা বলবোই। এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে। এই অপমৃত্যু মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসেবে, এবং তারপরে আপনি আপনার পছন্দের যেই তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন। সেটা পছন্দের কিছু নাই, এখানে যারা করবে দেশবাসী বলুক, সবাই তোমরা এটাতে বলো। যান, আপনি সিআইডিতে যান, এসবিতে যান, পিবিআইতে যেতে যান। আমি মনে করি না এখন খুব বেশি ম্যাটার করে। 3 জায়গাতেই ভালো মানুষ আছেন, তারা তদন্ত করুক। তদন্ত করে তারপর জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার যে আসামিদের কথা আপনি বলেছেন, সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, করে তারপরে করতে হবে। একটা প্রস্টিটিউট এখন এসে রাস্তায় নেমে তারপরে সালমান শাহর স্ত্রী পরিচয় এটা দিয়ে কেমন তারপর করে হয়? কামড় চায় 5টা তা বিয়ে করবে। করার 4টা 5টা বিয়ে মাঝখানে তো কতগুলি গেছে এটা জানিও না। না না, এই তার আমি যে যারা বেশভূষা, সে যত বুড়ি হচ্ছে তত মনে হচ্ছে যে উলঙ্গ হয়ে যাচ্ছে, কয়দিন পরে জাঙ্গিয়া পরে ঘুরবে মনে হচ্ছে। তারই 25 বছরের ছেলে কি কিছু বলে না? আমার ছেলের কথা বলে যে আমার ছেলে আমাকে বুঝায় না। ছেলে তো ওর বাপের মতোই, ওই মহিলার বাপ যেরকম সালোমের চেলা, ছেলে তো ওইরকমই হবে। এই ঘরে কি হবে আমার বলেন? নমরুদের ঘরে নমরুদ পয়দা হুয়া, আর কি হবে? তো যাই হোক, আমরা এটা দেখি ইনশাল্লাহ। আহ, সালমান শাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে। এখন আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, আমাদের এক নায়ক এখন সুপারহিট নায়ক আছে। না যে হোক, সে সুপারহিট তার নায়ক লাইনে হলো সে গিয়া ঠিক আছে, যে সেও বিশাল তার নায়ক। আমি লাইনে। দেখলাম 2-3 দিন ধরে 2-3 জন পরিচালক এই ফেসবুকে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, লিখেছেন যে তিনি সালমান শাহর চেয়ে উপরে চলে গিয়েছেন। না না, সালমান শাহর আলহামদুলিল্লাহ, চেয়ে যাক যাক, উপরে উপরে যাক বাবা। বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে, এত উপরে গিয়েছেন উনি। এইসব না, এই হিজড়া এটার মার্কা এটার নায়ক উত্তর টায়ক দিয়ে এটার সালমান উত্তর আছে শাহের আমার ছোট কাছে, করে কথা আমার কাছে বলা, একটা এটা খুব উত্তর, শোনো, আপত্তিকর। এটার উত্তর আমার কাছে আছে। ওই যে একজন ভদ্রলোক এসে বললো, তোমাকে যেমন বললো আমাকে বললো যে আমার ছেলে এবার ফার্স্ট হয়েছে, তখন আমি যে বললাম যে আপনার ক্লাসে কতটা স্টুডেন্ট ছিল, বলে ও একলাই ছিল। এখন তো এফডিসি নাই, কিছু নাই, সেও অনেক 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 ই আমরা করছে আমাকে। সিনেমা, খালাম্মা আপনি তখন লন্ডনে ছিলেন না দেশে ছিলেন জানি না, আমরা তখন সিনেমা দেখেছি। আমি ছোট, আমরা মানে হল তো পরের কথা, হলের প্রথম যেদিন সম্ভবত শুক্রবারে বোধহয় হলের নতুন সিনেমা আসতো, বদলাইতো, হ্যাঁ। শুক্রবার থেকে শুরু করে 3-4 দিন হলে জায়গাই হতো না। এরপরে পরের শেষের দিকে গিয়ে একটু সুযোগ হইতো দেখার। আমি এই জীবনেও অবস্থা ছিল। চিন্তা করতে পারি নাই যে আমার ছেলে ঢাকাই ফিল্মের নায়ক হবে। প্রথম দিন কাঁদছি আমি, যখন সোহান টুহানেরা আসলো, তার আগে তো আমি জানতাম না, আমাকে বলে নাই। আমি তো কিছুতেই দিব না যে বাংলাদেশি সিনেমাকে আমি চিনি কি জিনিস, আমার ছেলে যাবে প্রেমের ডায়লগ দিবে, এটা কেমন করে হয়? পরে ও যখন জড়াই ধরে আমাকে বলতে লাগলো যে আম্মা কিয়ামত থেকে কিয়ামত, একটা ছবি আমি করে ফেলি আর করব না, তখন আমি মত দিছিলাম ওই একটা ছবি, না হলে তো একটা আমার ছেলে নায়কই, লেখাপড়া মানে করবে, একটা কেমন নায়ক নায়ক হবে? এর দেখে মানে বাস্তবের এই যে মানুষ ছোট্ট মনে এই হয় না। কথাটা বলছে, তুমি যে বললা ইয়ে কথা, সে তো এইসব করে করে শাকিব খানকে নামাই দিচ্ছে। তো যে যার মতো করুক, আমার মরা ছেলের সাথে তুলনা করার তো কোনো দরকার নাই, তার সময় এগুলিও সে চলে গেছে। এগুলিও তাদের মানে নতুন কোনো একটা আছে। হ্যাঁ, আদারওয়াইজ মানুষের পালস বোঝা উচিত যে মানুষের সালমানকে নিয়ে মানুষের যে ভালোবাসা। এ- এই সালমান মারা যাওয়ার পরে অনেক মানুষ আছে আমার মতো জীবনে আর কোনদিন সিনেমা দেখতে যায়নি। না না, অনেক মানুষ কেন, প্রায় 95% মানুষ যায় না, 5% তাও না পেরে হয়তো যায়, বা সিনেমা কই নাই তো দেখবি কি, দেখার তো কিছু নাই, যা সেটা উল্লঙ্ঘনা হচ্ছে সব।
যাক যাই হোক, ওনারা এখন ইয়ে করে এসছেন যে সাকিব খান হচ্ছে ওনার অল্টারনেটিভ হিসেবে দাঁড় হোক হোক, করাতে সাকিব যাক, আমি দোয়া সারা করি দেশে প্রতি ঈদে খালাম্মায় প্রতি ঈদে একটা সিনেমা বের হয়, 2 ঈদে 2টা সিনেমা বের হয়, ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স না কি সিনেমা বলে, থাকে না, সেখানে যায় কিছু তার মানুষ 20-25 জন গার্মেন্টস এর পোলাপান ভাড়া করে নিয়ে যায়, উনি তাদেরকে দিয়ে দেখায় হাউসফুল সিনেমা। আর সারা দেশে হলই নাই, সব হল বন্ধ হয়ে গেছে, এত সাবানা জনপ্রিয় ছিল, এক নায়ক। সাবানা ছিল ওখানে, আমি ছিলাম। আমি যখন ওখান থেকে বের হয়ে চলে আসি, ওকে গোসল করানো হয়, আমি বলছি, আমি থাকতে পারবো না, আমি দৌড়ে চলে আসছি। আসার সময় বলছিলাম যে তোদের এডিসিতে আল্লাহর গজব পড়লো। গজব পড়ে গেছে তো, গজব পড়ছে না, একদম ঠাড়া পড়ে গেছে, আর তো কিছু হবে না না। এগুলি আর এগুলি ওইখানে হিসাব করা উচিত, কারণ নায়ক মান্না যেদিন মারা যায় সেদিন আমি ঢাকাতে ছিলাম, আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম, সেখানে হঠাৎ করে শুনে মারা গেল তো ইউনাইটেড হসপিটালে। ইউনাইটেড হসপিটালের, আমি আপনাদের বাংলাদেশের মানুষকে বলে রাখি, ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন। এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু হয়। এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত। মান্না গেল, তিনি সুস্থ, তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন, যাওয়ার পরে তিনি মারা গেলেন। এগুলো আমার মনে হয় ভারতের কোনো কারসাজি আছে কিনা এই দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের সবখানে যদি তাদের ষড়যন্ত্র থাকতে পারে, এখানেও থাকবে না, এটা চিন্তা করেই নেওয়া খুব অস্বাভাবিক ব্যাপার। তো আমরা দেখি কি করা যায়, ইনশাল্লাহ এটার বিচারের জন্য আমরা সর্বোচ্চই করব খালাম্মা। কথা বলবো না আপনার সাথে, আমরা অনুষ্ঠান শেষ করি, আপনি শেষ আমরা করেন। ন্যায় বিচার চাই। আমি শেষ করবার আগে আমার দেশবাসীর সঙ্গে একটু কথা বলতে চাই। জি। এবং আজকে যে জিনিসটা দেখলাম আমার সালমান শাহ ভবনে, আমাদের বাড়িতে যেটা ঘটলো, একদম গরিব মানুষ বেশিরভাগই, সাধারণ ছোট ছোট বাচ্চারা যারা একদমই ইমেচিওর, আবার অনেক গেছে বাচ্চা মাকে বাবাকে নিয়ে, অনেক বাবারা গেছে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে দেখা করতে, দেখাইতে ওর টুকরা টুকরা ভিডিও করে করে আমাকে লাইভে নিচ্ছে, শুনতেছে। আমি কিন্তু লাইভ ধরি নাই, কারণ আমার মন মানসিকতা ওইরকম নাই। দেখে আমি পাগল হয়ে গেলাম যে আল্লাহকে তাহাজ্জুদের সময় যে আমি বলি যে আল্লাহ, আমার বাচ্চাকে দুনিয়াতে যেমন পাগল করছো মানুষের কাছে, তুমি বেহেশতে কিয়ামতেও যেন ওইরকম প্রভাব খাটাইতে দাও আল্লাহ, তুমি দিও। এবং দুনিয়ার মানুষের দোয়াতে যেন শেষ পর্যন্ত আমরা থাকতে পারি। এবং দুনিয়ার মানুষের কাছে আমার অনুরোধ, তারা যে ভালোবাসা দিচ্ছেন আমার শেষ দিন পর্যন্ত, আমার পরেও যেন আমার শাহরানকে দেখে রাখেন, এইভাবে যেন আমার বাচ্চাদেরকে, পরিবারকে দেখেন, সবাই যেন এক পরিবার আমরা আছি অমন থাকতে পারি। আমি আর কিচ্ছু চাই না। আমি স্বামীরা বিয়ে করুক, বাচ্চা হোক, যে যেখানে যাক, সে বেহেস্তে যাক, আমার কোনো আপত্তি নাই। উইস সামিরা, আই ডোন্ট নো, আমি ভুলে গেছি। সালমান শাহ যেদিন বিয়ে করছিল সেদিন সামিরা হক, সামিরা চৌধুরী হয়েছিল। যেদিন প্রথম ডিভোর্স করবে বলছে, ও বলে ডিভোর্স, নীলা চৌধুরী বলে 3বার ডিভোর্স করছে। ডিভোর্স তো একবারই হয়। হ্যাঁ, আমিও বলি ডিভোর্স তো একবারই হয়। তো এটা ইসলামে আছে যে শান্ত মাথায়, সুস্থ মাথায় যদি একবার চিন্তা করে কোনো স্বামী তার বউকে বুঝতো না, প্লেনে নিয়ে দিত। তোর মা এসে হাতে পায় 3বার, সে সত্যি সত্যি একবার তো উকিল নোটিশ পাঠাইছে, কিন্তু তারা আর শেষবার যখন আসলো তখন তো রেডি হয়ে আসছে খুন করবে। 2-3 দিনের মাথায় তো মেরেই ফেললো। আমার কাছ থেকে 3 দিন আগের দিন ওই যে ঘরের মধ্যে একটা স্লিপ লিখে পাঠাইছে আবুলকে, আম্মা আপনার ওই অনুষ্ঠানে গেলাম পাবলিক লাইব্রেরিতে, প্রথম পাঠাইছিল বিকালে, আম্মা আপনি একটা কালো শিফন শাড়িটা আমাকে দিবেন। আমি ঠিক করছিলাম ওইটা আমি পরবো। পরে ওইটা দিয়ে আমি চিন্তা করলাম কি পরবো, তাহলে তো ইমনও কালো পড়তেছে, ইমন আমার বলছে কালো পরবে, তাইলে ও কালো, তাহলে আমি সাদা পরি। আমি আর আমার হাজবেন্ড সাদা পরছি, গাড়িতে ওরা দুইজন সামনে। এই শেষ দৃশ্য, ওই বড় গাড়িটা আমি রাখছি বাসায়, সিলেটের বাসায়। ওই গাড়িতে সামনের সিটে ও আর সামিরা, ও ড্রাইভ না, আমি আর আমার হাজবেন্ড ড্রাইভ করতেছিল, ও আমার হাজবেন্ড, ও আর পিছনে তারা দুইজন কালো কাপড় পরা বসা। এইভাবে পাবলিক লাইব্রেরি ঢুকলাম, ওখান থেকে আসলাম। ফেরত আসার পরে সন্ধ্যার পরে আসলো আবুল একটা স্লিপ নিয়ে, আম্মা ইমন অনেক লোককে খেতে বলছে। তো আমি সবসময় ফ্রিজে মুরগি রাখতাম বাড়তি, কারণ ইমন কতজন লোক নিয়ে আসে আমার বাসায় এখনো ঠিক নাই, রাঁধতে হইতো। তখন বলছে যে পারলে 7-8টা মুরগি আমাকে দিবেন। তো আমি আবার বলছি এত মুরগি দিয়ে কি করবে রে, কয় জানি না আম্মা। তো আমি যা ছিল আমি তুলে বার করে দিয়ে দিছি। ওই মুরগি টুরগি এগুলো কিচ্ছু পাই নাই, খালি বাসন আর রক্ত, মুরগির রক্ত, মাছের রক্ত, ঘরে পালানো, এই খায় এই নাই আমার মহিলা শুধু উপাস। এই মহিলাটা কথা বলতো যে সালমান শাহের শাবনূরের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আপনি বলেছিলেন আমাকে বিষয়গুলো, এটা দর্শকদের সামনে একটু পরিষ্কার করেন। প্রেমের সম্পর্ক তো ছিল না, এটা তো আসলে সামিরা এটা এইটুকু বলে বলে আইওয়াশ করতো। আইওয়াশ করে এমনকে ওইদিকে ভয় রাখতো, সাংবাদিকদের দিয়ে এড়াইয়ে রাখতো। সামিরা শাবনূরকে তো ইমন পিচ্ছি বলতো। এবং একদিন শাবনূর আমাকে ফোন দিছে গাড়ির থেকে, যে আম্মা, আম্মা দেখছেন আমার নামে কি বলছে, আমার আর সালমান ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে। তখন আমি বলছি এই চুপ কর, অভিনয় করতেছিস, কাজ করতেছিস, কাজ কর। এখন তো তোর বিয়ে হয়েছে বলছে, 2 দিন পরে বাচ্চাও দেখাই দিবে। তো এগুলো দেখিস না, কাজ কর, আমি আসি না।
তোরে বিয়ে করবে কেমনে, বোনকে আবার বিয়ে করে কেমনে? কিন্তু শাবনুরের দোষ আছে। শাবনুর হয়তো, আমি যেটা মনে করি, লাইফের ইয়ে তো সবারই আছে, ও তো ছিলই আজিজ মহৎ ভাইয়ের সাথে, সবই জানতো, প্রাণের ভয়ে বলে নাই। কিন্তু শাবনুরের বাবা বলে গেছে আমেরিকায় না লন্ডনে একটা অনুষ্ঠানে সবাইকে, যে সালমান শাহ আত্মহত্যা করে নাই, আমি জানি, এটা সাক্ষী আছে অনেকেই। তো আত্মহত্যা তো করার কথা না, এই জানতো কিন্তু সে বলে নাই। আবার এই যে ইন্ডিয়ান একটা ফিল্ম করছে আমাদের দিয়া, আমাকে এরশাদের সাথে কি লাগাইলো, কোনো বাপের বেটা আছে বলতে পারবে যে এরশাদের সাথে আমাদের দেখছে ঘনিষ্ঠ ভাবে কিছু করতে? উনি একজন মুরব্বী ছিল, পিতার নেতার সমান হয়, আমি তাকে অনেক সম্মান করতাম, অনেক ভালো মানুষ সে। কিন্তু আমার কাছে সে খারাপ ছিল না। যে যে যেমন তার সাথে তেমন। সে ওখানে দেখাইছে এরশাদ সাহেব ওকে খুন করাই ফেলছে, আর ওইখানে বলতেছে ডন শাবনুরকে, যে শাবনুর ফোন করছে, কই তুই কোথায়, কইছে কাজটা তো হয়ে গেছে, ভালো ফিল্মটা দেখো। আমি একবারই দেখছি, কাজটা তো হয়ে গেছে। তো বলছে কি কাজ, ওই যে ওইটা। তখন ও বলছে আল্লাহ তুই কি বলিস, বলে হ্যাঁ তুই না বলছিস এরকম 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 এরকম। তো বললে ইয়াল্লাহ এটা তো কি হয়ে গেল, বলে ওইখানে অন্যভাবে অন্য মোড়ে নিয়ে গেছে। তাহলে শাবনুর জানতো, এবং শাবনুর সবটাই জানতো, আল্লাহ জি জানতো। আল্লাহ কালাম্মা, জানে শাবনুরের আমরা সঙ্গে কোনো সম্পর্ক আমরা ছিল না। আমরা সবাই তখন তখন মুস্তাকের সাথে তার সম্পর্ক, দারোয়ানের সাথে তার সম্পর্ক, অনেক কিছু ধরা পড়ছে সামিরার। এইগুলি যখন দেখছে একটা ছেলে, তার বউ এরকম হয়েছে, সে তো সে কি কোনো পুরুষ মেনে নিবে? যখন দেখছে যে ওকে সত্যি সত্যি তালাক দিয়ে দিবে, এবং তালাক দেওয়ার পরে সে এখানে থাকতে পারবে না, এবং তাকে উঠাই দিতে হবে। তার মাও তো ওই দিন উপস্থিত ছিল ওই বাড়িতে। মা তাকে, এটা তো খুন করার পরে রিজভি বলছে সকালে তার মা গেছে, মা গিয়ে 11টায় পৌঁছাইছে, 11টায় 11:30 আমার বোন ওর পার্লারে গেছে, আমার বোন পার্লারে ছিল, ওর মা আবার চা এনে দিছে আমার বোন মলিকে। তখনও সে বলে নাই, তো সে তখনই গেছে ঢাকার থেকে, গিয়ে চা দিছে। আমার বোন বলতেছে আমার এই প্রথম দিন প্রথম চা দিল সে এনে, বলছে আমি চা খাবো না, আমি চুল ব্লো করতে আসছি, আমি আমি চলে যাব বাসায় এখন। ইন দ্য মিন টাইম খবর আসছে যে ওর ইমনের খবর গেছে। তো ও বলছে যে এরকম এরকম, ওর কাছে খবরটা শুনে আমার বোন ঘরে গেছে, গিয়ে চিলে কেন্দ্রে, তখন থেকে ওরা রওনা হয়েছে। তোর ছেলের বউ, তোর মেয়ে বলছে তোর ছেলের মেয়ের জামাই মারা গেছে, তো তাৎক্ষণিক ভাবে তারা গাড়ি দিয়ে রওনা হবে না? সে বলতেছে সে সন্ধ্যা 7টায় পৌঁছাইছে, 12টায় খবর পাইছে। কেন? সে প্লেনে আসলেও তো আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময়তে প্লেনে আসা উচিত না? উচিত ছিল না? এদিকে তো আরে সব কালাম্মা, আটঘাট ওরে বন্ধ এক করে কাজ গেছে। করেন, ওরে ওই হিরো আলমের ফোন নাম্বারটা নিয়ে ওরে দেন, হিরো আলমের সাথে মিউজিক ভিডিও করুক, এটা খালি বাকি আছে তার। ওরে না, এই হিরো দেশের আলম, মানুষ হিরো আলম অনেক ভালো মানুষ, একটা সহজ সরল মানুষ, থাকতে দাও। ও ওর মতন থাকতে দাও, ভালো তো, তোমরা এভাবে। সামনে নায়িকা পেয়ে যাবা। দেখা যাক, আল্লাহ যাই হোক, প্রিয় আল্লাহ মালিক। দর্শক, আমরা আমরা এতক্ষণ যা কথা বললাম, যে সালমান শাহের প্রতি আমাদের ভীষণ একটা আহ, ভালোবাসা আছে, আর তার জীবনে যদি কোনো পাপ থাকে আমরা সবাই তার জন্য দোয়া করি, মানুষ আল্লাহ তো, তাআলা তার ছোট মানুষ, পাপ বালিক হওয়ার আগে তো মারাই গেল রে বাপ, আল্লাহ তার 24 পাপকে বছর যেন বয়স। মাফ করে দেন, মাফ করে দিয়ে 24 আমি বছর বয়স। না, আমার ছেলে অনেক ভালো ছিল, কোনো গুনাহ করে নাই, কোনদিন কোনো গুনাহ করে, মার কথাই চলতো, বাপের কথা শুনতো। তো এখানে এবং সালমান শাহ চলচ্চিত্র, উনি উনি হ্যাঁ, বেশ একটা কিছু করে করেছে, অনেক মেয়ের সাথে প্রতিবন্ধী মানুষকে, তারপরে উনি যাওয়ার পরে এই যে অনেককে তিনি যাদের নিজের টাকায় তিনি চালাতেন এরকম বক্তব্য দিয়েছিল, ওই যে ছোট, একদম ছোট করে একজন ওনার সাথে থাকতো, খুব মোটা করে একজন ছিল, হ্যাঁ এই হ্যাঁ, টাইপের ও তো কিছু মারা গেছে, লোকজনকে উনি। ছেলেটা সুনামিয়া মারা গেছে, মতি তো এখনো আছে। একটা একটা খুবই অমায়িক একজন মানুষ আচ্ছা, ছিল, তার জন্য আমরা সবাই। এই জিনিসটা কেমনে হয় শুনো, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমি, আমার ওই যে বলছে ডলি বলতেছে আমার এটা দিত, ওই যে ওই যে আজকে মতিন মতিন সাহেব বললেন, মতিন রহমান খুব সুন্দর ইন্টারভিউ দিছে, যে কোথাও গেলে ঈদের সময় কাপড় আনতো। তো দোকানে একদিন গিয়ে গুলশানে আমি গেছি, তো দোকানদার বলতেছে আম্মা আপনি কিছু বলেন না, আপনার মেয়ে ছেলের বউ 1600-1700 টাকা দিয়া, তখনকার দিনে 1700 টাকা বহুত, আপনি কি কিনছে? বলে লিপস্টিক। আমি কিনুক না, সে তো সালমান শাহর বউ, তো কিনলে কি আছে, আমি কিন্তু গায়ে পাত্তা দিতাম না। আচ্ছা কয় কিনছে, ও তো পায় নাই কোনোদিন, পড়ুক। আচ্ছা ঠিক আছে, একটা শাড়ি হাত দিয়ে আমি রেখে আসছি, আমি আনি নাই, মানে আমার বেশি পছন্দ হয় নাই। 3-4 ঘন্টা পরে ইমন আসছে, তো বেল্ট টিপসে মেয়েটা কাজ দরজা খুলে দিছে, এসে একটা ব্যাগ এরকম ঢিল মেরে সুন্দর করে বিছনায় ফালায় বলছে, আমাকে বলছে নেত্রী খুলে দেখো, আমাকে নেত্রী ডাকতো। তারপর আমি ওরা হিরু ডাকতাম, হিরো না। তা আমি বলতো আল্লাহ আম্মা আমাকে তুমি হিরু বানাইতে পারতে, হিরুই বানাই দিবা। তো সালমান বলতাম না, আমি বলতাম সোলেমান। আর তারপরে এই বলে হাসতো, আপনি আম্মা তুমি এগুলি কি বলো, আমার নেত্রী ডাকলে আমি বলতাম তো তারা এরকম করতাম, আমরা ঠাট্টা মস্কারি। আর আমার হাজবেন্ড বলতো দুই পাগল উসলাইলে থাম সামাল দেওয়া যায় না। তো শাড়ির প্যাকেটটা ফালাইছে না, আমি তো শাড়ি জানি না, আমি খুলে দেখতেছি একটা শিফন শাড়ি। তা আমি বলতেছি এই শাড়িটা আনলি কেন, এটা কে দিল তোরে? কয় দোকানদার বলছে তুমি দেখে হাত দিয়ে রেখে চলে আসছো। আমি বললাম, পছন্দ হয় না তাই রেখে আসছি। কয় না আমার মা হাত দিবে আর ওই জিনিসটা আমি রেখে আসবো? আয়না দিচ্ছে আমাকে, ওই শাড়িটাই কিন্তু পরা ছিল যেদিন ওই লাস্ট নিয়ে গেলাম আমার গায়ে, দেখো প্রিন্টেড একটা শাড়ি, আমি ওইটা পরে সিলেট যাচ্ছিলাম। আগের দিন রাত্রে আমি বলছি তার ফোনে যে ইয়ে করো,
কালকে সকালে সিলেট যাব, চল না বাবা 7 দিন থেকে একটু শান্তি কর। বলছে আমার শোনা আম্মা না, তুমি চলে যাও, আমি এরপরে তোমাকে